জিজ্ঞাসা করি আব্বা কেমন আছেন, নেত্রী কেমন আছেন। নানকের কড়া বার্তা, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর প্রটোকল মেনে নিরাপত্তা দেওয়া হচ্ছে ভারতে, ফিরবেন প্রতিশোধের আগুন নিয়ে। সাবেক রাষ্ট্রপতিকে অভিযুক্ত করে চাপে ইসলামী ব্যাংক, অভিযোগকারী কর্মকর্তা বরখাস্ত। মধ্যরাতের লোডশেডিংয়ে ঢাকাবাসীর হাঁসফাঁস অবস্থা। লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলেছেন ছাত্রদল নেতা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির সরকার প্রধানমন্ত্রীর প্রটোকল মেনে নিরাপত্তা দিচ্ছে। শেখ হাসিনা ভালো আছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে তিনি ও দলের অন্য নেতারাও তার আগে বাংলাদেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জাহাঙ্গীর কবির নানক। 12 আগস্টে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। দীর্ঘ এই সাক্ষাৎকারে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দেশ ছাড়ার ঘটনা, ভারতে আশ্রয় নেওয়া, শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ, আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থা, জুলাই আগস্টের আন্দোলন, নিজের বিরুদ্ধে থাকা হত্যা মামলা এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলেন নানক। জাহাঙ্গীর কবির নানক বলেন, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রথমে দেশের ভেতরে আত্মগোপনে ছিলেন। একের পর এক আশ্রয়স্থল পরিবর্তন করেন, ব্যবহৃত মুঠোফোনগুলো ফেলে দেন। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে, তখন দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। নানকের ভাষ্য অনুযায়ী 5 আগস্টে তিনি গণভবনে ছিলেন। আগের দিন রাত 12:30 পর্যন্ত তিনি সেখানে ছিলেন। পরদিন শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি গণভবন থেকে বেরিয়ে যান। এরপর কয়েকটি জায়গায় আশ্রয় নেন। পরে তার জামাই তাকে দেশ ছাড়ার বিষয়ে নির্দেশনা দেন। নানক বলেন, তার জামাই পেশায় চিকিৎসক। তিনি ফোন করে তাকে বলেন, বাবা আপনি বেরিয়ে যান। এরপর যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানেই তিনি বের হন। তার জামাই মূলত তাকে পথ দেখিয়েছেন এবং দেশ থেকে বের করে আনার ব্যবস্থা করেছেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, 16 আগস্টে তিনি ভারতের শিলংয়ে পৌঁছান। সেখান থেকে মালদহে যান। সেখানে তার মেয়ে ও নাতি নাতনিরা আশ্রয় নিয়েছিলেন। পরদিন তিনি কলকাতায় যান। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার বিষয়ে নানক বলেন, তিনি মানসিকভাবে ভালো নেই। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের কর্মীরা ভালো না থাকলে তারাও ভালো থাকতে পারেন না। নানক বলেন, 2 বছর ধরে তিনি তার ছেলের কবরের কাছে যেতে পারছেন না, মা বাবার কবরেও যেতে পারছেন না। তবে এসব নিয়ে তার দুঃখ নেই বলে দাবি করেন তিনি। তার মূল কষ্ট 2024 সালের 5 আগস্টের পরের পরিস্থিতি। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রসঙ্গও তোলেন নানক। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এসব ঘটনা তার জন্য অত্যন্ত কষ্টের। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশ নিলে জনগণের সমর্থন পাবে বলেও দাবি নানকের। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদি তা না হয় তাহলে আওয়ামী লীগের নেতারা রাজনীতি ছেড়ে দেবে বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের কথাও বলেন নানক। নিজের বিরুদ্ধে থাকা হত্যা মামলার বিষয়ে নানক বলেন, তিনি আইনগতভাবে লড়াই করছেন। জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের 9 জন হত্যার অভিযোগ তার বিরুদ্ধে মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করা হয়। এসব অভিযোগ অস্বীকার করে নানক বলেন, মামলার নথিতে তার বিরুদ্ধে সরাসরি কোনো সাক্ষ্য নেই। তার দাবি, মামলার বিভিন্ন জায়গায় তার নির্দেশের কথা বলা হলেও তাকে ঘটনাস্থলে দেখেছেন এমন কোনো সাক্ষ্য নেই। নানক বলেন, তিনি নিজে কাউকে গুলি করেননি। তার বিরুদ্ধে হত্যার অভিযোগের কোনো প্রমাণ থাকলে তা দেখানোর আহ্বান জানান তিনি। তার দাবি, আইনের গতিতে বিচার হলে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে করা হত্যা মামলাগুলো টিকবে না। ভবিষ্যতে দেশে ফেরার বিষয়ে নানক স্পষ্ট বক্তব্য দিয়েছেন। ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি শেখ হাসিনার আগেই দেশে ফিরবেন। তার ভাষায়, আমরা তো ওনার আগে যাব, পৌঁছাবো। রাজনীতিতে আবার তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে নানক বলেন, বেঁচে থাকলে তাকে আবার রাজনীতিতে দেখা যাবে। একই সঙ্গে নিজের জন্য দোয়া করতে বলেন তিনি। দীর্ঘ সাক্ষাৎকারে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সরকারের ক্ষমতাচ্যুত হওয়া, নিজের দেশ থেকে ভারতে অবস্থান, শেখ হাসিনার নিরাপত্তা ও শারীরিক অবস্থা এবং দলটির ভবিষ্যৎ নিয়ে তার অবস্থান তুলে ধরেছেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থার কথাও জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, আওয়ামী লীগ আবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবে এবং তারা দেশে ফিরবেন।
অন্যদিকে সাবেক রাষ্ট্রপতিকে অভিযুক্ত করে চাপে পড়েছে ইসলামী ব্যাংক, বরখাস্ত করলেন অভিযোগকারী সেই কর্মকর্তাকে। ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিযুক্ত করে চাপে পড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই চাপ থেকে বাঁচতে অভিযোগ দাখিলকারী কর্মকর্তাকে বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংকটি। যদিও ব্যাংক ম্যানেজমেন্টের লিখিত নির্দেশনার আলোকে আদালতে ও দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ দাখিল করেছিলেন ওই কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, অভিযুক্তের তালিকায় সাবেক রাষ্ট্রপতিকে রাখায় সরকারের দিক থেকে ইসলামী ব্যাংক চাপে পড়েছে, যে কারণে বলির পাঠা করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে। ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ সাইফুল আলম তথা এস আলম সহ 38 জনের বিরুদ্ধে সোমবার অভিযোগ দাখিল করেন ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার FAVP মোহাম্মদ ইয়াসিন আলী। এর পরদিন তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগ আনা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওই কর্মকর্তা দুদক ও আদালতে অভিযোগ জমা দিয়েছেন। তবে আমাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের নথি বলছে ভিন্ন কথা। 27 জুলাইয়ের দুটি দাপ্তরিক পত্রে দেখা গেছে ইসলামী ব্যাংক তাদের গ্রাহক সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও আদালতে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার FAVP মোহাম্মদ ইয়াসিন আলীকে আদালতে ও দুদকে উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে ওই নথিতে। এই ক্ষমতার প্রেক্ষিতে সোমবার ওই অভিযোগ দাখিল করার পরদিনই উল্টে যায় ব্যাংকের অবস্থান। সাবেক রাষ্ট্রপতিকে অভিযুক্ত করে ইসলামী ব্যাংক সরকারের পক্ষ থেকে চাপে পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংকের পর্ষদের মূল ক্ষমতাপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেন, আমি এই বিষয়ে কিছুই বলতে পারবো না, কোনো মন্তব্য করতে পারবো না। নথি বলছে, এই অভিযোগ দাখিলের আগে 4টি অডিট ফার্মের মাধ্যমে ঋণ জালিয়াতির বিষয়টি তদন্ত করেছিল ইসলামী ব্যাংক। ওই তদন্তে ঋণ অনুমোদন ও বিতরণে বিভিন্ন অনিয়ম এবং অভিযুক্তদের সম্পৃক্ততা উঠে এসেছে। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, 2017 সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে বাড়ানো হয়। প্রতিষ্ঠানটির ঋণ সীমা 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের অর্থ উত্তোলন করে অভিযুক্ত ব্যক্তিরা আত্মসাৎ করেছে। রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। 2017 সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর গঠিত পরিচালনা পর্ষদে তিনি যুক্ত হন। ওই সময় সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণ সীমা 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়। কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে আবার তাকেই বলির পাঠা করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এটি ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়, যদি বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসে তখন কর্তৃপক্ষ দেখবে। এদিকে মধ্যরাতে লোডশেডিংয়ে ঢাকাবাসীর হাঁসফাঁস অবস্থা। ভ্যাপসা গরমের মধ্যে মধ্যরাতে ঢাকা জুড়ে দেখা দিয়েছে দীর্ঘ লোডশেডিং। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় রাজধানীর একাধিক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তবে রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ রাত 12:30 পর্যন্ত স্বাভাবিক ছিল বলে জানা গেছে। বুধবার রাত 9টা থেকে 12:30টার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় স্কাটন, শেওড়াপাড়া, মৌচাক, কারওয়ানবাজার, পান্থপথ, লালমাটিয়া ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা আনিকা তাসনিম বলেন, ঢাকায় গভীর রাতে এত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিজ্ঞতা নেই। বিল আগের চেয়ে দ্বিগুণ আসছে, অথচ মাঝরাতে বিদ্যুৎ না থাকায় ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে। কাজীপাড়ার বাসিন্দা সাংবাদিক রাহাত আহমেদ জানান, গত 3 বছরের মধ্যে বুধবার রাতেই সবচেয়ে দীর্ঘ লোডশেডিংয়ের মুখে পড়েছেন তারা। তীব্র গরম ও মশার উৎপাতে চরম ভোগান্তির কথা জানিয়ে দ্রুত বিদ্যুতের অব্যবস্থাপনা দূর করার দাবি জানান। চলমান গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB ও পাওয়ার গ্রিড বাংলাদেশ PLCর তথ্য অনুযায়ী কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ লোডশেডিং 3000 মেগাওয়াটের বেশি হচ্ছে। গত রোববার লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট, সোমবার বেড়ে দাঁড়ায় 3757 মেগাওয়াট, মঙ্গলবার 3465 মেগাওয়াট এবং বুধবারে ছিল 3382 মেগাওয়াট। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বুধবার থেকে 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মাত্র 203 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছে। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান LNG টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে 10 কোটি ঘনফুটের নিচে নেমে গেছে।
এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি, খনিজ ও সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংবাদ মাধ্যমকে জানান, গ্যাস সরবরাহের ঘাটতির কারণেই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ধারাবাহিক লোডশেডিং নিয়ে সামাজিক মাধ্যমেও অনেকে প্রতিবাদ জানাতে দেখা গেছে। বিশেষ করে দেশের গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গ্রিড, উপকেন্দ্র ও অফিসগুলোতে নিরাপত্তা চেয়ে বুধবার পুলিশ প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এছাড়া নিরাপত্তা চেয়ে পুলিশ কিংবা প্রশাসনের কাছে পৃথক আবেদন করেছে নারায়ণগঞ্জ, নীলফামারী সহ বিভিন্ন জেলার বিদ্যুৎ অফিস। অপরদিকে লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলে জানিয়েছেন ছাত্রদল নেতা। দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে সমস্যার কারণ ও সমাধান বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, লোডশেডিং যে পর্যায়ে পৌঁছে গেছে তার কারণ থাকতেই পারে। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের উচিত সমস্যার কারণ ও তার সমাধানের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া। মনে রাখতে হবে, এটা পরিবর্তিত বাংলাদেশ, দায় এড়ানোর সুযোগ নেই। তার এই পোস্টের পর বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। বিশেষ করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের একজন পদধারী নেতার পক্ষ থেকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দাবি করায় বিষয়টি যেমন গুরুত্ব পেয়েছে, তেমনই সাধারণ মানুষ প্রশংসাও করছেন। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে এই এত লোডশেডিং এর কারণ কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।